লেখিকা তন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের রুদ্রাণী। আমার নাম রুদ্রা, রুদ্রাণী। মাই নামটা আমায় দিয়ে গিয়েছিল। আমায় জন্ম দিয়েই আমার মা রক্তের স্রোতে ভেসে চলে যায় না ফেরার দেশে। আর আমায় দিয়ে গিয়েছিল এক অদ্ভুত ক্ষমতা। সেজন্য সেই ছোটবেলা থেকেই আমাকে বাড়ির সবাই খুব ভয় করে। খুব ছোটবেলার কথাও আমার খুব আশ্চর্যভাবে মনে আছে। শুনেছি আমি নাকি খুব অল্প বয়সেই স্পষ্ট কথা বলতে শিখেছিলাম। আমার মনে পড়ে আমি যখন কত বড়, 4-5, আমাদের বিশাল বাড়ির বিশাল রান্নাঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছি। ভেতরে ঠাকুমা উনুনে একটা বড় হাঁড়িতে কি যেন নাড়ছেন হাতা দিয়ে। জেঠিমারা, পরিচারিকার আরো কারা যেন বাটনা বাড়ছে, কুটনো কুটছে। অন্য অন্য উনুনে কি যেন রাঁধছে। বেশ একটা রান্না রান্না, ধোয়া, তেল মশলার গন্ধ, কথাবার্তা, শব্দ। আমি বলেছি আমার খুব খিদে পেয়েছে। ওধার থেকে মেজো জেঠিমা বললেন, ইস তাই তো, সকাল থেকে শুধু 1 গ্লাস দুধ দেওয়া হয়েছিল বোধহয়। হ্যাঁ রে সেজে বউ, আর কিছু দিসনি? দাঁড়া দেখছি। আর ঠাকুমা ঝাঁঝিয়ে উঠে বলছেন, আর খেতে দিতে হবে না, জন্মেই তো মাকে খেয়েছে। তা বেশ হয়েছে, আপদ গেছে। তারপর তো বাপকে খাবে, এবার স্পষ্ট বুঝছি। আর এখন কিসের এত খাই খাই সব্বক্ষণ? যেমন মা ছিল তেমনি ছা, অলক্ষণে ঝাড়। আমার মনে হচ্ছে যেন আমার সমস্ত শরীর গরম হয়ে উঠছে। একটা প্রচন্ড রাগ আমার ভেতরে। মেজো জেঠিমা, ভালো মানুষ ভীতু মেজো জেঠিমা, ভয়ে ভয়ে বলছেন, আহা ওর কি দোষ বলুন মা, একটা শিশু তো। ঠাকুমা বলছেন, খবরদার বলছি, কিচ্ছু গেলাতে হবে না ওকে এক্ষুনি মেজো বৌমা। আপদ আপদ একটা, মরেও না। ওই অলক্ষী মেয়ে মানুষ ওকে আমার ঘাড়ে ফেলে গেল। আমার মনে হচ্ছে সামনে যেন কি সব ছায়া ছায়া আর কি যেন ঘুরপাক খাচ্ছে। আমার ছোট্ট মুঠি দুটো শক্ত হয়ে উঠছে। আমার দরজার বাইরে দাঁড়িয়েও আমি কিভাবে যেন ঠাকুমাকে সমস্ত শক্তি দিয়ে ঠেলে দিলাম। ভয়ঙ্কর চিৎকার, চেঁচামেচি, সকলে ছোটাছুটি করছে। ভাতের ফুটন্ত হাঁড়ি অর্ধেক উল্টে পড়েছে ঠাকুমার হাতে, কাপড়ে, পায়ে। জল পাখা হইচই। আমি নিষ্পলকে চেয়ে আছি। বড় যত হয়েছি বুঝেছি আমার জীবনটাই অদ্ভুত। জন্মাবার কথাই ছিল না আমার। শহরতলিতে এ বাড়ি বেশ পুরনো বনেদি। অনেকগুলি জ্যাঠা, কাকা, পিসি, নানা বয়সের ছেলেপিলে ইত্যাদি। দোর্দণ্ড প্রতাপ ঠাকুমার শাসনে এবং মেজাজে সবাই সন্ত্রস্ত। সবসময় অশান্তি, রাগারাগি লেগেই থাকতো। আমার বাবা ছিলেন বাড়ির চতুর্থ ছেলে, বেশ নিরীহ, মুখচোরা, ভালো মানুষ স্বভাবের। করতেন একটা সাধারণ স্কুল টিচারি, এবং ব্যক্তিত্ব বলে বিশেষ কিছু ছিল না। ঠাকুরদার দাদার একটি ছেলে, যাকে বাবারা সবাই বরদা বলতেন। তিনি অল্প বয়সেই মাতৃপিতৃহীন এবং নিজের চেষ্টায় সফল ও ধনী ব্যবসায়ী হয়েছিলেন। বিয়ে করেননি, অন্য শহরে আলাদা বাড়ি করে থাকতেন। এ বাড়ির অর্ধেক অবশ্যই আইনত তার, এবং সেই কারণেই সবাই ওকে সমঝে চলত। কোনো এক অজ্ঞাত কারণ তিনি সকলের অবজ্ঞা ও অবহেলার পাত্র আমার বাবাকে খুব স্নেহ করতেন। আর সেই কারণেই বাবা যখন সম্পূর্ণ স্বভাব বিরুদ্ধভাবে নিজের মতে আমার মাকে ভালোবেসে বাড়িতে লুকিয়ে বিয়ে করে ফেললেন, তখন একমাত্র বড় জেঠুই বাবার পাশে দাঁড়ালেন। অন্য জাতের মামার বাড়িতে মানুষ প্রায় অনাথা মা ছিলেন শ্যামাঙ্গিনী, যদিও মুখ চোখ নাকি ছিল প্রতিমার মতো নিখুঁত। নামও ছিল প্রতিমা। অনেক কষ্ট করে টিউশনি করে বিয়ে পাশ করেছিলেন। কিভাবে বাবার সঙ্গে আলাপ হয়েছিল জানি না, তবে এহেন বউ নিয়ে বাড়িতে এসে কিরকম অভ্যর্থনা জুটেছিল তা অনুমান করা কঠিন নয়। যাই হোক, বড় জেঠুর জন্যই বাবা মাকে নিয়ে এ বাড়িতে থাকার অনুমতি পেয়েছিলেন, সকলের প্রবল অনিচ্ছা থাকতেও। নববধূকে প্রায় নিরাভরণা দেখে বড় জেঠু নিজের মায়ের বেশ কিছু গয়না আমার মাকে দিয়েছিলেন, এবং স্বভাবতই সেটা সকলের চক্ষুশূল হয়েছিল। ব্যবসার কারণে এরপর বড় জেঠুকে বিদেশে গিয়ে থাকতে হয়েছিল।
নিজের বাড়ি লিজ দিয়ে। খোঁজ খবর নিতেন যতটা সম্ভব, কিন্তু বাবা মারা বড় অসহায় হয়ে পড়েছিলেন। বিয়েটা করেই বাবার যেটুকু মনের জোর তা ফুরিয়ে গিয়েছিল। সকলের, বিশেষ করে ঠাকুমার প্রতিনিয়ত বাক্যবান। অনাদর অত্যাচার থেকে স্ত্রীকে বা নিজেকে রক্ষা করার মতো ব্যক্তিত্ব বাবার ছিল না। আলাদা থাকার মতো সঙ্গতি, উপার্জন, সাহস কোনোটাই যথেষ্ট ছিল না বাবার। আর সে সময় মার চাকরি করা একেবারেই অসম্ভব ছিল। এসবই আমি পড়ে জেনেছি আত্মীয়, পাড়া প্রতিবেশীদের কাছ থেকে বিভিন্ন সময়ে, কখনো বা আভাসে, ইঙ্গিতে। শ্বশুরবাড়ির অনাদরে, কষ্টে, পীড়নে মা বোধহয় ক্ষয় হয়ে যাচ্ছিলেন। বাবা বাড়িতে প্রায় থাকতেনই না। কিছুদিন পরেই মা অন্তঃসত্ত্বা হন এবং জানা যায় গর্ভে কন্যা ভ্রূণ। সবাই চাপ দিতে থাকে সেটিকে নষ্ট করতে, কিন্তু এইবার মা প্রচণ্ড জেদের পরিচয় দেন। কিছুতেই রাজি হন না। ডাক্তারকে সবটা জানান এবং সেই ডাক্তার পুলিশকেও জানিয়ে রাখেন। ব্যাপারটা জানাজানি হয়ে যায়। অবশ্য মা গর্ভাবস্থায় কোনো যত্ন, স্নেহ, সেবা পান না। একমাত্র মেজ জেঠিমা লুকিয়ে মাকে একটু আধটু দেখাশোনা করতেন। মা নাকি বলেছিলেন উনি বাঁচবেন না, কিন্তু ওর শিশু কন্যাকে কেউ কষ্ট দিতে পারবে না। সে নিজেই নিজেকে রক্ষা করবে বড় হয়ে, সে ব্যবস্থা উনি করে যাবেন। এ কথাটা কেউ ঠিক বুঝতে পারেনি। আমার জন্মের ঠিক আগে বড় জেঠু ফিরে এসেছিলেন। আমার মার অবস্থা তখন বিশেষ ভালো নয়। উদ্বিগ্ন বড় জেঠুকে বলেছিলেন, দাদা, আপনার ভাইয়ের উপর আমার আর ভরসা নেই। আমার মেয়েটাকে একটু বড় অবধি বাঁচিয়ে রাখুন আপনি, তারপর ওর জন্য আর ভাবতে হবে না কাউকে। মাকে দেওয়া কথা রেখেছিলেন বড় জেঠু। উনি না থাকলে আমি বাঁচতাম না। নিজের অংশের কয়েকটি ভালো ঘরে আমার থাকার ব্যবস্থা করে দিলেন আমার বড় জেঠু। মাতৃহীনা নবজাতিকাকে দেখাশোনা করার জন্য একটি জাদ্রেল গোছের মাঝবয়সী, কর্মঠ, বিশ্বাসী ধাত্রীকে নিযুক্ত করলেন। বাবাকে যথেষ্ট তিরস্কার করে শিশু কন্যার জন্য বেশ কিছু অর্থের ব্যবস্থা করলেন। তারপর আবার বিদেশে গেলেন। বাড়ির লোকেরা বলা বাহুল্য প্রসন্ন হলো না, কিন্তু প্রকাশ্যে অনিষ্ট করতে সাহস পেল না। শৈশব থেকে আমি সুভদ্রা মাসি অর্থাৎ সেই ধাত্রী ছাড়া কারো কাছে স্নেহ যত্ন পেয়েছি বলে মনে পড়ে না। মেজ জেঠিমা কখনো কখনো একটু মমতার স্পর্শ দিতেন। মায়ের মৃত্যুর পর বাবা আরও নির্লিপ্ত, নির্বিকার, চুপচাপ হয়ে গিয়েছিলেন। প্রায় অসুস্থ হয়ে ঘরেই থাকতেন। আমার মনে শৈশবের বিশেষ কোনো স্মৃতি নেই বাবা সম্বন্ধে। শুধু আমায় প্রাথমিক লেখাপড়াটুকু শিখিয়েছিলেন কোনো ক্রমে। সুভদ্রা মাসি আমাকে নাওয়াতো, খাওয়াতো, রাত্রে কাছে নিয়ে শুতো, ঘুমের আগে গল্প বলতো। সেই যেদিন ঠাকুমার গায়ে হাড়ি উল্টে পড়েছিল, সেদিন বোধহয় সুভদ্রা মাসির জ্বর হয়েছিল। উঠতে পারেনি আমায় খাওয়াতে, কিন্তু ওই দিনটার পর থেকেই আস্তে আস্তে আমি কিভাবে যেন বদলে যাচ্ছিলাম। আগে আমি ভয় পেতাম সকলকে, কষ্ট হতো বুকের মধ্যে সবার কথায়। সবচেয়ে দুঃখ হতো মায়ের সম্বন্ধে কেউ খারাপ কথা বললে। বুঝে না বুঝে চোখ দিয়ে জল পড়তো আমার। কোনোদিন না দেখা মায়ের জন্য গলার কাছটা ব্যথা করত। মায়ের একটা ছবিও ছিল না কোথাও, কিন্তু কেমন করে যেন আমি স্পষ্ট জানতাম মাকে দেখতে কেমন ছিল। কে যেন একবার বলেছিল, দেখো ওর মুখটা অবিকল ওর মায়ের মতো, শুধু রংটা এ বাড়ির। আর দুই ভুরুর মাঝখানে পদ্মকুড়ির মতো জরুলটা দেখো কিরকম যেন। এইবার আমি নিজের মধ্যে একটা কিসের যেন শক্তি অনুভব করতে আরম্ভ করলাম। দুঃখের বদলে এবার এলো রাগ, আর তার জ্বালায় আমার চোখের জল শুকিয়ে গেল। আমার জ্যাঠতুতো ভাই বোনেরা আমায় বিরক্ত করত, ঠেলে ফেলে দিত, খেলনা কেড়ে নিত সুযোগ পেলেই। ওরা বুঝতো আমার হয়ে কথা বলবে না কেউ, সুভদ্রা মাসি ছাড়া। ঠাকুমার ওই ঘটনার পর একদিন বারান্দায় বসে নিজের মনে একটা নতুন ছবির বই দেখছিলাম। বড় জেঠু আমায় প্রায়ই খেলনা বই পাঠাতেন। এমন সময় সেজ জেঠুর ছেলে বাবুদা এসে আমার ধাক্কা দিয়ে একটানে বইটা কেড়ে নিল। আমি চেঁচিয়ে বললাম, আমার বই নিও না। ও আমার বই খাতা প্রায় ছিঁড়ে দিত।
ওধার দিয়ে ছোট কাকিমা যাচ্ছিলেন, মুখ বেঁকিয়ে বললেন, দাদা একটা বই নিয়েছে বলে চেঁচিয়ে বাড়ি মাথায় করছে, দেখো সাধে কি মা বলে। সেই অন্ধ রাগ, আমার মুখ গরম হয়ে উঠেছে, চারপাশে একটা অস্থির ছায়া। আমার হাত মুঠো হয়ে গেল, আর বাবুদা ছিটকে পড়ল এক পাশে। ছোট কাকিমা তাড়াতাড়ি এগিয়ে আসতেই প্রচণ্ড বিষম খেয়ে কথা বন্ধ হয়ে গেল। অন্য ভাই বোনেরা আরও কারা যেন দৌড়ে এলো। ছোট কাকিমাকে পিঠে থাবড়ে জল খাওয়াবার চেষ্টা হচ্ছে, ওর প্রায় দম বন্ধ হয়ে আসছে। আমি মুঠো আলগা করে উঠে দাঁড়ালাম। ছোট কাকিমার দিকে তাকাতে উনি কষ্টে নিঃশ্বাস নিলেন, কাশি থামল। সেজো জ্যাঠা এসে বাবুদাকে তুললেন। বারান্দার রেলিংয়ে লেগে ওর কপাল থেকে রক্ত পড়ছিল। আমি মেঝে থেকে আমার বইটা কুড়িয়ে নিয়ে শান্তভাবে বললাম, আমার জিনিস নিলে এর পরের বার আরো খারাপ হবে। কে যেন আমার মুখ দিয়ে উচ্চারণ করলো এটা। সবাই কেমন যেন অদ্ভুতভাবে আমায় দেখছিল। ছোট কাকা কি একটা বলতে গিয়েও চুপ করে গেলেন। ঘরে এসে আয়নার দিকে তাকালাম। রেগে গেলে, কষ্ট পেলে, কান্না পেলে এই জরুলটা লাল হয়ে ওঠে। এইভাবেই শুরু হলো ব্যাপারটা। ধীরে ধীরে ব্যাপারটা সবাই বুঝতে শুরু করলো। প্রথম দিকে সবাই তর্জন গর্জন করেছিল, কিন্তু চুপ হয়ে গিয়েছিল পরে। বাবার কাছে বলতে এসেছিলেন ঠাকুমা, তোর ওই অলক্ষণে মেয়ে আমাদের হাড় জ্বালিয়ে খেলো। কি বিষ নজর বাপু, তোর বউটাকে ঝাঁটা মেরে তাড়ায়নি কেন তাই ভাবি। একে দূর করে দেব, এবার বলে রাখলাম। তখন আমার ৬-৭ বছর বয়স বোধ হয়। পিছনে দাঁড়িয়ে আমি বলেছিলাম, এটা আমারও বাড়ি, আমার মা বাবারও, এখানেই থাকবো। আর একবার বললে তোমাকেই বার করে দেব, দেখবে। মনে মনে কল্পনা করলাম ঠাকুমার নিচে চলে যাচ্ছেন, আর দেখলাম উনি যন্ত্রচালিতের মতো সিঁড়ি দিয়ে নেমে চলেছেন। চেষ্টা করছেন থামতে, কিন্তু পারছেন না। উঠোনের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করছেন, নড়তে পারছেন না। বাড়ি শুদ্ধ সবাই জড়ো হয়ে ভয়ার্ত মুখে চেয়ে আছে। আমি গিয়ে দাঁড়ালাম। মনে পড়ল পাশের বাড়ির মান্দা একদিন কাকে যেন বলছিল, ও বুড়ি কি সামান্যই বাছা, বউটাকে কি যন্ত্রণা দিত গা, সে মোরে হাড় জুড়িয়েছে। একদিন বউটা কি বলেছিল বলে মাঝ দুপুরে উঠোনে রোদে বসিয়ে বাসন মাজিয়েছিল, পেটে বাচ্চাটা তখন। আমি উঠোন ভরা রোদের দিকে তাকিয়ে রইলাম, কিন্তু সেই ছায়ার জগৎটা কাছে, খুব কাছে। আমি জানি ওইখান থেকে আমার হাতের মুঠোয় আসে এই ক্ষমতাটা। ওই বয়সেও এটা অস্পষ্টভাবে বুঝতাম। ঠাকুমার ফর্সা মুখ লাল হয়ে গেছে, আঁচলটা খসে গেছে। আমি দেখছি উনি হা করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন, আর আমার দুই ভুরুর মাঝখানে একটা জ্বালা। ছোট পিসি ছুটে এসে আমার হাত দুটো চেপে ধরে রুদ্ধ কণ্ঠে বলল, রুদ্রা, রুদ্রা, মাকে ছেড়ে দে প্লিজ, ছেড়ে দে, আমি মাপ চাইছি। মেজ জেঠিমা বললেন, রুদ্রা লক্ষ্মীটি, কথা শোন। আমি মুঠো খুলে দিতেই ঠাকুমা মাটিতে বসে পড়লেন। কারা সব ছুটে গেল তুলতে, আর আমি পেছন ফিরে আস্তে আস্তে উপরে চলে গেলাম। কয়েকবার এরকম হওয়ার পর সবাই সতর্ক হয়ে গেল। বাড়ির লোক আমায় এড়িয়ে চলতো, ছোটরা ভয় পেত। আমি কারোর সঙ্গে কথা বলতাম না, একা থাকতেই পছন্দ করতাম। আমার ব্যাপারটা বাবা আর সুভদ্রা মাসি জানলেও কিছু বলতো না। মেজ জেঠিমা বাবাকে তাগাদা দিয়ে আমায় স্কুলে ভর্তি করালেন, বই খাতা পোশাক ইত্যাদি কেনার ব্যবস্থা করে দিলেন। ততদিনে আমার ব্যাপারে ঠাকুমার ও অন্যদের ঝাঁজটা বেশ মিয়ে এসেছিল। এমনি করে সময় কাটছিল। একটু একটু করে বড় হয়ে অনেক কিছু বুঝতে শিখেছিলাম। বাবার শরীর আরো খারাপ হচ্ছিল। বোধহয় বড় জেঠুকে কিছু জানিয়েছিলেন। তখন 11-12 বছর বয়স আমার। শুনলাম বড় জেঠু ব্যবসাপাতি গুটিয়ে ফিরে আসছেন, এখানেই বাড়ি কিনে আলাদা থাকবেন। যখন এলেন আমার মনটা খুশিতে ভরে গেল। খুব ভালোবাসতাম ওকে। আগে মাঝে মাঝে আসতেন, এবারে দেখলাম একটু বুড়ো হয়েছেন, চুলগুলো বেশি পাকা পাকা লাগছে। আমায় আদর করে কত উপহার দিলেন। খাওয়া দাওয়ার পর আমি পাশের ঘর থেকে শুনলাম জেঠু বাবাকে বলছেন, শুভু
তোকে ভালো করে ডাক্তার দেখাবো এবার। কি অবস্থা করেছিস নিজের শরীরের, মেয়েটার কথা ভাববি তো। বাবা কেমন ক্লান্ত গলায় বললেন, সুস্থ হতে আর চাই না বর্দা, কোনো কর্তব্যই পালন করতে পারিনি আমি। আর মেয়ের কথা বলছো, সেজন্য তুমি তো আছোই। আর রুদ্রা, ও নিজেকে রক্ষা করতে পারে। প্রতিমা প্রতিমা বলতো মৃত্যুর বিনিময়ে ও মেয়েকে এই ক্ষমতা দিয়ে যাবে। কি সব বলছিস বলতো? বাড়ির আর সবাই কি সব বলল, নাকি ওকে ভয় পায়? তার মানে কি? মেজ বৌমাও স্পষ্ট করে কিছু বলল না। এই অবধি শুনে আমি উঠে পড়ে ওদিকের দরজা দিয়ে বারান্দায় চলে গেলাম। আর শুনতে ইচ্ছা করছিল না। বারান্দায় দেখি টুলুদি আর প্রিয়া গল্প করছে। আমায় দেখে অন্যদিকে সরে গেল। পরের দিন বড় জেঠু আমায় ডেকে বললেন, আয় তো রুদ্রা, একটু গল্প করি। আমি সামনের সোফায় পা গুটিয়ে বসে বললাম, তোমার ব্যবসার কাজে নাকি আর যেতে হবে না, এখানেই থাকবে? খুব মজা হবে তাহলে। এখানে নয় রে, শহরে বাড়ি কিনবো। তুই আর তোর বাবা থাকবি আমার সঙ্গে। আমি মাথা নাড়লাম। না, আমি এখানেই থাকবো, এটা তো আমার বাড়ি। জেঠু একটু ইতস্তত করে বললেন, কিন্তু এখানে এ বাড়িতে তোর ভালো লাগে না নিশ্চয়ই? আমি কিছু বললাম না। জেঠু বললেন, রুদ্রা, তোর মার সম্বন্ধে কিছু জিজ্ঞেস করবি আমায়? প্রতিমাকে কথা দিয়েছিলাম, তুই এখনো ছোট, কিন্তু মনে হয় যেন কত বড় হয়ে গেছিস এখনই। শেষটা কেমন নিজের মনে বললেন। আমি বললাম, না, আমি তো সব জানি। মার তো কেউ ছিল না। এ বাড়িতে সবাই খুব কষ্ট দিত মাকে, খেতে দিত না, বকতো, খারাপ কথা বলতো। বাবা কিচ্ছু বলতেন না। আমাকেও তো মেরে ফেলতে চেয়েছিল, মা মারতে দেয়নি। তাই তো মা নিজেই মরে গেল, আমি বেঁচে রইলাম। জেঠু আমার দিকে চেয়ে চুপ করে রইলেন। তারপর আস্তে আস্তে বললেন, তোকে সবাই এত ভয় পায় কেন রে? খুব শান্ত গলায় বললাম, আমি রেগে গেলে সকলকে শাস্তি দিতে পারি যে, সেই জন্য কেউ খারাপ কথা বললে, মাকে গাল দিলে তখন আমার রাগ হয়, খুব খুব রাগ হয়। কি করে পারিস রুদ্রা? আমি অন্যমনস্কভাবে জানলার বাইরে তাকালাম। দুপুর গড়িয়ে গেছে। বাবা ও ঘরে ঘুমোচ্ছেন। নিচের কলতলায় কে যেন ঝনঝন করে বাসন নামালো। একটা জায়গা আছে, সেটা খুব কাছে, কিন্তু কেউ দেখতে পায় না। খুব রেগে যাই যখন, ইচ্ছে করলে সেখান থেকে আমি ভীষণ ভীষণ জোর পাই। এই দেখো, এই রকম হাত মুঠো করে ধরি আর যা খুশি তাই করতে পারি। কি জায়গা, কেউ দেখতে পায় না, শুধু তুই পাস কি করে রুদ্রা? মাঝে আমাকে ওখান থেকে এনেছিল বড় জেঠু। সেখানটা শুধু ছায়া ছায়া, কুয়াশা আর ধোঁয়া ঘুরে বেড়ায়। যা কিছু হতে পারে আর হয়নি, সব আছে ওখানে। কত কিছু আছে জানো। মা চেয়েছিল আমার সঙ্গে কেউ যেন অন্যায় না করে, আমায় যেন কেউ কষ্ট দিতে না পারে। মা আমায় এখানে এনে দিয়ে চলে গেছে। রুদ্রা, তুই এগুলো কি করে জানলি? আর কাউকে বলেছিস? আমি জানি। কি করে জানলাম জানি না তো। গত বছর তোর ছোট পিসির বিয়ের সময় ঠিক কি হয়েছিল বলতো? আমি তো আসতে পারিনি। আমি একটু হাসলাম। এটাও সবাই বলেছে জেঠুকে। গত বছর ছোট পিসির বিয়ে ঠিক হলো, সবাই খুশি, লোকজন এসে পড়েছে। আশীর্বাদের দিন সকালবেলা আমায় নিচে ক্যাটারারের লোক বলল, ও দিদি, ওপরে গিয়ে গিন্নিমাকে বলো দেখি একটু আসতে, মিষ্টিগুলো কোথায় রাখা হবে। আমি ওপরে গিয়ে দেখি ঠাকুমার শোবার ঘরে ছোট পিসি, জেঠিমারা আরো কে। ভেতরে এসে ঠাকুমাকে বলতে যাব, এমন সময় খাটে বসা ছোট পিসিকে দেখে থমকে গেলাম। তীক্ষ্ণ গলায় বললাম, আমার মার গয়না ছোট পিসিকে পরিয়েছ কেন? সবাই চুপ হয়ে গেল। ঠাকুমা গলায় জোর এনে বললেন, ওগুলো তোর মার গয়না কে বলল? বাপের বাড়ি থেকে তো কিছুই আনেনি। এক কুচি সোনাও নয়, এসব আমার জায়ের ছিল, এখন আমার। ওগুলো আমার মায়ের, আমি জানি। খুলে দাও বলছি। ছোট কাকিমা ধমক দিয়ে বললেন, এইটুকু মেয়ের এত কথা কিসের, যা এখান থেকে। ঠাকুমা বিড়বিড় করে বললেন,
চোখের দৃষ্টি দেখো, এ গয়না সব এই বাড়ির, তোর কালো কিষ্টি মার কেন হতে যাবে? বলেই মনে হলো ভয় পেলেন। আমার মুখ চোখে যেন আগুনের হলকা লাগলো। আমি দুহাত মুঠো করে ভাবলাম, আর একটা চিৎকার, আর ছোট পিসি টেনে গলার নেকলেসটা খুলে ফেলার চেষ্টা করছে। ওর হাতের চুড়িগুলো টেনে খুলে ফেলছেন ঠাকুমা। ওদের ফর্সা গায়ে, হাতে, আঙুলে লাল লাল ফোস্কা পড়ে যাচ্ছে। ছোট কাকিমা অস্ফুট আর্তনাদ করে হাতে ধরা একটা কঙ্কন ফেলে দিলেন। বললাম, ওগুলো বাক্সটায় করে আমার মার আলমারিতে রেখে এসো। এখন বড় জেঠুকে সবটা বললাম। উনি আমার দিকে কেমন উদ্বিগ্ন হয়ে চেয়ে রইলেন। কদিন পরে বড় জেঠু নতুন বাড়ি কিনে গুছিয়ে বসলেন। ওখানে আমার বাবার ঘর সব সাজানো রইল। মাঝে মাঝে যেতাম। বাবা দিন দিন আরো অসুস্থ হয়ে পড়ছিলেন। বড় জেঠুর হাতে আমার দায়িত্ব তুলে দিয়ে এবার যেন নিশ্চিন্ত হলেন। অবশ্য আমায় বড় করার কোনো ঝামেলাই পোহাননি কোনো দিন। বেশ কিছুদিন পর একদিন খাওয়ার পর বাবাকে আমি ওষুধ দিয়ে এসে বইপত্র নিয়ে বসেছি। বড় জেঠু বাবার কাছে বসে খানিক কথাবার্তা বলে আমার কাছে এসে বসলেন। বললেন, রুদ্রা, শুভর তোর বাবার শরীর তো খারাপ হচ্ছে, এখানকার ডাক্তার তো কিছু করতে পারছে না। আমি বললাম চলো অন্য কোথাও নিয়ে যাই, কিন্তু কিছুতেই রাজি হচ্ছে না রে। বাবা কোথাও যাবে না জেঠু, এখান থেকেই মার কাছে চলে যাবে। একদিন বড় জেঠু জিজ্ঞেস করেছিলেন স্কুলের কথা, আমার কোনো অসুবিধা হয় কিনা। বলেছিলাম না, হয় না। আসলে আমি ছিলাম খুব মেধাবিনী ছাত্রী, ভালো আঁকতেও পারতাম। ছোট থেকে চুপচাপ স্বভাব ছিল এমনিতেই, কারোর সঙ্গে বিশেষ ভাব ছিল না, ঝগড়াও না। আমার ব্যাপারটা পাড়ায় কেউ কেউ জানতো সম্ভবত। স্কুলে যাদের সঙ্গে ছোটবেলা থেকে পড়েছি তারাও জানতো, কিন্তু যে কারণেই হোক ওসব নিয়ে কথা বলতো না কেউ। ভয় পেত হয়তো। আমাকে যারা ইচ্ছে করে বিরক্ত করত, ক্ষতি করত, আমার সম্বন্ধে খারাপ কথা বলতো, মানে যাকে বুলিং বলে এখন, তারা একবারের পর দুবার ওসবের চেষ্টা করেনি কখনো। আমার মাধ্যমিক পরীক্ষার পর আমার বাবা মারা গেলেন। আমি প্রস্তুতি ছিলাম, তবুই একটা ধাক্কা লাগলো। মৃত্যুর আগের দিন রাত্রে আমায় বললেন, রুদ্রা, তোকে একটা কথা বলবো। আমি তোর দেখাশোনা করতে পারিনি। বাবার হেরে যাওয়া রোগ পাণ্ডুর মুখের দিকে চেয়ে কষ্ট হলো এই মুখচোরা ভীতু মানুষটির জন্য। আমি বাবার মুখের ওপর ঝুঁকে পড়ে কোমল গলায় বললাম, তাতে কোনো ক্ষতি তো হয়নি, ঘুমোও তুমি। প্রতিমা, তোর মা, আমায় বলে গিয়েছিল একটা কথা তোকে বলতে, এতদিন বলিনি। কি বাবা? কিন্তু ওষুধের ঘোরে বাবা ঘুমিয়ে পড়লেন। সন্ধেবেলা ডাক্তার এসে দেখে বলেছিল আর কিছু করার নেই, হাসপাতালে নিয়ে গিয়েও লাভ হবে না। নার্স একজন ছিল, বড় জেঠু পাশের ঘরে, সুভদ্রা মাসি দরজার কাছে মাদুর পেতে ঘুমোচ্ছে। বাড়ির আর কোনো লোক ছিল না, ঠাকুমাও না। আমি থাকতে দিইনি। অবশ্য তাদের বিশেষ কোনো আগ্রহ ছিল না। সে রাত্রে বাবার মৃত্যুশয্যায় পাশে আমি একটা হেলানো চেয়ারে বসে থাকতে থাকতে তন্দ্রার মধ্যে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম। সেই ছায়া জগৎ, যেটা আমার খুব কাছেই আছে সব সময়। আমি সেখানে দাঁড়িয়ে আছি, আলো নেই সেখানে, অন্ধকারও নেই, কেমন যেন কুয়াশা, খুব ঠান্ডা। দূরে কি সব উঁচু উঁচু হালকা ছায়ার মতো কি যেন ঘুরে বেড়াচ্ছে সব সময়। তীক্ষ্ণ শীষের মতো হাওয়ার শব্দ। আমার কাছে কে যেন, লম্বা চুলগুলো উড়ছে, শ্যামলা রং, প্রতিমার মতো সুন্দর মুখ, কপালে অনেক সিঁদুর। আমি বলি, মা। রুদ্রা, তুই এসেছিস? তোকে কেউ কষ্ট দেয় না তো ওখানে? মার গলা খুব মিষ্টি, করুণ, যেন কত দূর থেকে আসছে। আমায় সবাই ভয় করে তো, আমি অনেক কিছু পারি কি না। মার মুখটা কেমন আবছা দেখায়। আমি বলি, মা, কি করে পারি ওসব? চারধারটা কেমন দুলে ওঠে। মুহূর্তের জন্য মনে হয় আমি আমাদের ঘরে বসে আছি, হালকা আলো আর ওষুধের গন্ধ। তারপর আবার সেই না আলো না অন্ধকার, ছায়াগুলো ঘিরে ধরছে। মা বলছেন, তোকে তো এখান থেকে নিয়ে গিয়েছিলাম সোনা, ওই দেখ, ওর কাছ থেকে চেয়ে নিয়েছি, ও তোকে দিয়েছে ক্ষমতা।
দেখি একটু দূরে কুয়াশার মধ্যে একটা বিরাট লম্বা কালো পাথরের মূর্তি। মুখটা খুব লম্বা, হাত পাগুলো গায়ের সঙ্গে জোড়া, মণিহীন চোখে আমার দিকে চেয়ে আছে। আমার ভীষণ ভয় করে হঠাৎ। রুদ্রা, রুদ্রা শোন, বেশি সময় নেই, তোর বাবা তোকে আর বলতে পারবে না। শোন, তুই আর ওই ক্ষমতাটা অত ব্যবহার করিস না মা। মার গলা যেন আরো দূরে সরে যাচ্ছে। কেন নয় মা, আমার যে রাগ হয়। রুদ্রা শোন মা, সবাই তোকে ভয় করবে, তাহলে ভালোবাসবে না। পাথুরে মাটিতে ফুল ফোটে না রে, চলে যাও বাড়ি থেকে। মার অবয়বটা গুঁড়ো গুঁড়ো হয়ে ছায়ায় মিলিয়ে গেল, আর আমি চমকে জেগে উঠলাম। ভোর হয়ে আসছে বোধ হয়। নার্স বাবার নাড়ি দেখছিল, আমায় নিচু গলায় বলল, আর জেগে ওঠেননি? একটা ইঞ্জেকশন দিলাম, কিন্তু মনে হয় না। ডাক্তারবাবু চলে আসবেন খুব সকালেই। আমি সোজা হয়ে বসলাম। নার্স সহানুভূতির সঙ্গে বলল, ঘুমিয়ে পড়েছিলে একটু বোধ হয়, স্বপ্নে মাকে দেখেছিলে তাই না? মা বলে ডাকছিলে। আহা গো, আমার কাঁধটা ছুলো। তোমার ভুরুর মাঝখানে জরুলটা লাল হয়ে গেছে তো, কষ্ট হচ্ছে বুঝতে পারছি। কত যে দেখলাম। নিঃশ্বাস ফেলল। পরের দিন সকালে বাবা মারা গেলেন। কিছু সময় কাটলো যেমন কাটে। উচ্চ মাধ্যমিক দেব শীঘ্রই। মনে মনে কয়েকটা সিদ্ধান্ত নিলাম। কলকাতায় কলেজে পড়তে যাব, এখানে আর থাকবো না। একটা রাগ, শাস্তি আর কষ্টের বৃত্তে আটকে গেছি এখানে। বাড়ির লোকেদের দেখলে, ওদের কথা শুনলে মার কষ্ট আর আমার অপমানিত শৈশব মনে পড়ে যায়, আর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি নিজের রাগের উপর। নতুন জায়গায় নতুন জীবন আরম্ভ করব, যেখানে কেউ চেনে না আমায়। বড় জেঠু খুশি হলেন, বললেন খরচার জন্য একদম না ভাবতে। আমি ভালোই জানতাম উনি আমাকে আইনত ওর সম্পত্তির উত্তরাধিকারিণী করে দিয়েছেন, ব্যাংকে অ্যাকাউন্টও করে দিয়েছেন। আমি প্রবল আপত্তি করলে বলেছিলেন, শুভু আমার ছোট ভাই ছিল, আর তোর মা, তোর ভার তো আমাকেই দিয়ে গেছে রে। তুই ছাড়া আমার আছেটাকে বল? এবাড়ির ওদের আমি আত্মীয় বলে ধরিই না। পরীক্ষার পর ঠাকুমাকে ব্যাপারটা জানিয়ে দিলাম, জানানো উচিত বলে। দালানে বসে পান সাজছিলেন। মুখ তুলে আমায় এক ঝলক দেখে বললেন, সে তো তুমি যা ইচ্ছে তাই করবে বাছা, তা তো জানি। বারণ করবে এমন সাধ্যি আছে কারো? খরচাপাতি কিছু দিতে পারবো না বাপু, তোমার বাপ তো কিছুই রেখে যায়নি গো। সেজো কাকিমা খিলি মুড়তে মুড়তে পাশ থেকে বাঁকা সুরে বললেন, সেসব কি আর ওকে ভাবতে হবে নাকি? বরদা আছেন তো। বলে থেমে গেলেন। ঠাকুমার ছোট বোন লীলা ঠাকুমা কদিন হলো বেড়াতে এসেছেন। জর্দার শিশি খুলতে খুলতে বললেন, তা বলে মেয়ে একা একা হস্টেলে থেকে পড়তে যাবে? বলি ওর বাপ মা তো মরেছে, তোমরা আছো তো নাকি? হ্যাঁ গা দিদি, তোমাদের বাড়িতে তো এমন ধারা ব্যাপার ছিল না আগে। ওই এক ফোঁটা ছুরিকে এত ভয় করে চলো কেন গা তোমরা? প্রশ্রয় পেয়ে পেয়ে এক বজ্ঞা হয়ে উঠেছে। পড়তো আমার পাল্লায়, ভিড়কুটি ঘুচিয়ে দিতাম। মাও তো শুনেছি ওই রকম ছিল, বড় মানুষ ভাসুরকে পটিয়ে। আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। ঠাকুমা ত্রস্তভাবে বোনকে বলছেন, চুপ কর লীলা, কি সর্বনাশ করবি। সেজো কাকিমার মুখ ফ্যাকাশে। আমি নৈর্ব্যক্তিক গলায় লীলা ঠাকুমাকে বললাম, মার কথাটা না বললেই পারতে, ছেড়ে দিতাম। কিন্তু লীলা ঠাকুমা হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, পানে কি দিয়েছ দিদি? মুখ গলা জ্বলে গেল, উফ মাগো। যেতে যেতে বললাম, তোমার কথার জ্বালাই অমন হচ্ছে, কথা বলো না আজ সারা দিন। ঠাকুমাকে বলে গেলাম, কাল ঠিক হয়ে যাবে। তোমরাই বলো না, আমার নাকি পাথরে গড়া প্রাণ। স্বপ্নের কথাটা মনে পড়ে গেল। না, এখান থেকে চলে যেতে হবে। আমি অঙ্ক নিয়ে পড়ব, রিসার্চ করব, নিয়মের জালে বাঁধব আমার নিয়ন্ত্রণহীন রাগ আর কষ্ট আর আবেগ। পাথুরে মাটিতে ফুল ফোটে না, স্বপ্নও না। এক বৃষ্টি ভেজা দুপুরে ইউনিভার্সিটির ক্যাম্পাসে দুই বন্ধুর সঙ্গে গল্প করতে করতে হাঁটছিলাম। মানুষজনের সঙ্গে ভাব করে ফেলাটা রপ্ত হয়নি এখনো, তবে চেষ্টা করছি।
এখানে কেউ জানে না আমার শক্তি আর আমি কি করতে পারি। জানতে দেব না কাউকে, কারো চোখে ভয় দেখতে চাই না আমি। স্বপ্নে সেই মূর্তিটা প্রায় এসে আমার সামনে দাঁড়ায়। কি যে আকর্ষণ ওই শক্তির! আর আমি বলি, চলে যাও, আমি চাই না, চাই না, সাধারণ জীবন চাই আমি। পাশ দিয়ে কয়েকটি অল্প মুখ চেনা ছেলে চলে গেল, কয়েকটা মন্তব্য ছুড়ে দিয়ে গেল হাসতে হাসতে। রূপসা আর সোমাও চেঁচিয়ে কি বলল ওদের। একটা ছেলে উঁচু গলায় বলল, তোদের না, শহরতলির সুন্দরীকে বললাম। রূপসা আমায় বলল, এই রুদ্রা, ওই নীল শার্ট পরা ছেলেটা বেশ কিউট না রে? তোকে তো প্রায় ঝাড়ি মারে দেখেছি। সোমা বিরক্ত হয়ে বলল, তোর রাগ হয় না রে রুদ্রা? আমি আনমনে বললাম, না, রাগ করে কি হবে বল। রূপসা মুচকি হেসে বলল, তোর নামটা তোকে একদম মানায় না রে, রুদ্রাণী। বড্ড নরম আর মিষ্টি তুই। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।